আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, যার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমি মোহাম্মদ গোলাম রহমান ইয়াকশাফু আছি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি। তো এটা হচ্ছে তোমাদের সর্বপ্রথম টপিক। আহ এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা চলো দেখি। আমি একটু কলমটা নিয়ে নেই, ক্লিক হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তো এখানে যে প্রশ্নটা হচ্ছে আমাদের আসে এই জায়গা থেকে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিদদের দ্বারা অনুমতি সবুজ রসায়নের নীতি কয়টি? 12টি। তো এই 12টি নীতি কি কি? 1 নম্বর নীতি হচ্ছে বর্জ্য পদার্থ রোধকরণ। যে বর্জ্য পদার্থটা আছে সেটা আমাদেরকে কি করতে হবে? রোধ করতে হবে। তারপর কি, অর্থাৎ মানে যে সকল বর্জ্য পদার্থগুলো আছে এগুলা যাতে কম উৎপন্ন হয় সেটা আমাদেরকে দেখতে হবে। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, অর্থাৎ আমরা চেষ্টা করব যে এটা হচ্ছে এই সর্বোত্তম অ্যাটম ইকোনমি বিষয়টা হচ্ছে যে আমি যে পরিমাণ বিক্রিয়ক দিচ্ছি, ঠিক আছে, আমি যে পরিমাণ বিক্রিয়ক দিচ্ছি তার অনুযায়ী কতটুকু উৎপাদ হচ্ছে, ঠিক আছে, কত পার্সেন্ট হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় সর্বোত্তম অ্যাটম ইকোনমি। মানে অ্যাটম ইকোনমি মানে হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদ, আমি যে বিক্রিয়কটা দিচ্ছি এবং কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা আমি কতটুকু পাচ্ছি, সেটাই হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি ধরো যে বিক্রিয়া দিলাম এরকম হাইড্রোজেন আর হচ্ছে আহ আয়োডিন, ঠিক আছে, এই জায়গা থেকে উৎপন্ন হলো হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, এখানে আমি 2 মোল করে দিছি, উৎপন্ন হয়েছে 2 মোল। ঠিক আছে, এইটাই যদি শুধু উৎপন্ন হতো, এটা রিভার্স বিক্রিয়া যদি না হতো, তাহলে এই জায়গা থেকে আমি 100% উৎপাদ পেতাম। ঠিক আছে, তাহলে এটা হতো কি, মানে সর্বোত্তম একটা মানে 100% হলে যেটা 100% হবে সেটাই হবে কি সর্বোত্তম। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার করা। ঠিক আছে, যেমন হচ্ছে গ্রিনার পদ্ধতিতে কি করা হয়, 2 ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে গ্রিনার পদ্ধতিতে আর একটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে। তো গ্রিনার পদ্ধতিতে ক্লোরিনটাকে বর্জন করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। যে সকল কেমিক্যাল গুলো নিরাপদ সেগুলো হচ্ছে ব্যবহার করতে হবে। নিরাপদ দ্রাবক ব্যবহার করা। তারপর হচ্ছে বিক্রিয়ায় শক্তি দক্ষতা পরিকল্পনা। যে আমরা যে সকল বিক্রিয়ক গুলো ব্যবহার করবো এগুলা কি পরিমাণ শক্তি সম্পন্ন সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করা। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করতে হবে যাতে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। ন্যূনতম উপজাতক। উপজাতক কি, যে বিক্রিয়ার সাথে যে সহ উৎপাদটা হয়, কাঙ্ক্ষিত উৎপাদের সাথে যে সহ উৎপাদটা হয় সেটাকে বলা হয় উপজাতক। প্রভাবন প্রয়োগ। প্রভাবন মানে হচ্ছে প্রভাবক প্রয়োগ করা, যাতে বিক্রিয়া হচ্ছে তাপমাত্রা কম লাগে বা বিক্রিয়া সক্রিয়ণ শক্তিটা যদি একটু কমে যায়, মানে খুব দ্রুত যাতে বিক্রিয়াটা সংগঠিত করা যায় সহজে, এই জন্য হচ্ছে প্রভাবন প্রয়োগ করা হয়। তার হচ্ছে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। প্রাকৃতিক ভাবেই যাতে হচ্ছে এটা এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে খুব সহজেই। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, মানে যেই সকল দূষণ হচ্ছে এগুলা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন দেখা যায় যে কলকারখানায় যেমন পানি দূষণ হচ্ছে, তো পানি দূষিত পানিটা আবার আছে আমরা নদীতে ফেলে দিচ্ছি, এর ফলে আহ নদীটাও দূষিত হচ্ছে। তো ওই দূষণটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ওই দূষণটাকে যদি আমরা আবার রিসাইক্লিং করে কোনোভাবে প্রসেস করতে পারি, তাহলে ওইটা দূষণ নিয়ন্ত্রণ হবে, দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে সবুজ রসায়নের নীতি। এখানে 12টা নীতি আছে। ঠিক আছে, এই 12টা নীতি এখানে দিয়েছি। এখান থেকে মনে রাখতে হবে যে গিনার পদ্ধতিতে কি করা হয়, ক্লোরিন বর্জন করা হয়। আচ্ছা এরপরে যদি আমরা দেখি গ্রিন কেমিস্ট্রির সহায়ক 3টি নীতি। সহায়ক কয়টি নীতি? 3টি নীতির সমর্থক। এক কি, বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম ইকোনমি, আর হচ্ছে ন্যূনতম ঝুঁকি, যেগুলো হচ্ছে গ্রিন কেমিস্ট্রি যে 12টা নীতি সেই জায়গায় ছিল, এর মধ্যে 3টা হচ্ছে সহায়ক নীতি। আচ্ছা, ম্যালিক অ্যানহাইড্রেটের সংশ্লেষণের কয়টি পদ্ধতি আছে? 2টি পদ্ধতি। একটা হচ্ছে বেনজিনের জারণ আর একটা হচ্ছে বিউটেনের জারণ। একটা কি বেনজিনের জারণ আর একটা হচ্ছে কি বিউটেনের জারণ। তো এই বেনজিনের জারণে কি হয়, টক্সিক বেনজিনটা হচ্ছে কি টক্সিক। ঠিক আছে,
বেনজিনটা কি টক্সিক জাতীয়, আর এর ফলে যদি বেনজিনের জারণ করা হয় তাহলে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আর তাহলে বিউটেনের জারণটা হচ্ছে কি গ্রিনার পদ্ধতি। তো ম্যালিক অ্যানহাইড্রেট সংশ্লেষণের পদ্ধতি কয়টা, দুইটা, একটা হচ্ছে কি বেনজিনের জারণ, আর একটা হচ্ছে বিউটেনের জারণ। তো বিউটেনের যদি এরকম দুইটা দেওয়া থাকে তাহলে যদি প্রশ্ন বলে যে নিচের কোনটি গ্রিনার পদ্ধতি, সেটা হচ্ছে কি বিউটেনের জারণ। বিউটেনের জারণ হচ্ছে কি গ্রিনার পদ্ধতি, আর বেনজিনের জারণটা হচ্ছে কি গ্রিনার পদ্ধতি নয়, কারণ টক্সিক হচ্ছে কি বেনজিন। তার আমরা দুইটা জিনিস টক্সিক মানে গ্রিনার পদ্ধতিতে ব্যবহার করা হয় না, একটা হচ্ছে ক্লোরিন আর একটা পেলাম কি বেনজিন। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি থাকে তো এই দুইটা গ্রিনার পদ্ধতি হবে না। আর হচ্ছে তাহলে গ্রিনার পদ্ধতি কোনটা, বিউটেন। তারপর এই জায়গায় লিখছি কি পরিবেশ বান্ধব পদ্ধতিতে জৈব দ্রাবক ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব পদ্ধতিতে কি ব্যবহার করা হয়, জৈব দ্রাবক ব্যবহার করা হয়। এখানে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে এই জৈব দ্রাবক থেকে কি এর সৃষ্টি হয়, স্মোক। তো স্মোক শব্দটা আসছে কি থেকে, স্মোক প্লাস হচ্ছে ফগ থেকে আসছে কি স্মোক। ঠিক আছে, আচ্ছা স্মোকের পিএইচ কত, 2। এটাও প্রশ্নে আসে যে জৈব দ্রাবকে স্মোকের হচ্ছে পিএইচ কত, 2। আর এখানে কি ব্যবহার করা হয়, সালফার ডাই অক্সাইড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, আর স্মোক থেকে কি কি রোগ হতে পারে, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া। কি হতে পারে, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া, এই দুইটা নাম মনে রাখা দরকার। এখানে আমি যে সকল বিষয়গুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে মোটামুটি সবগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর যদি আমরা দেখি বায়োডিজেল উৎপাদন করতে উপজাত হিসাবে কোনটি পাওয়া মানে উপজাত হিসাবে কোনটি হয়, ডিজেল উৎপন্ন হয়। ঠিক আছে, উপজাত হিসাবে ডিজেল উৎপন্ন হয়। বায়োডিজেল তৈরি করার জন্য উপজাত হিসাবে কি উৎপন্ন হয়, ডিজেল উৎপন্ন হয়। আর অটোমোবাইলের অ্যান্টিফ্রিজ রূপে কোনটি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় ডিজেল। ঠিক আছে, কোনটি ব্যবহৃত হয়, ডিজেল ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা বিক্রিয়ার দিক, এর পরের যে টপিকটা আছে বিক্রিয়ার দিক, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়ায় কি হয়, বিক্রিয়ক থেকে শুধু উৎপাদে পরিণত হয়। একমুখী বিক্রিয়ায় কি হয়, বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদে পরিণত হয়। যেমন এই জায়গায় আছে কি 2KClO3। ঠিক আছে, এই জায়গা থেকে উৎপন্ন হলো পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি অক্সিজেন উৎপন্ন হলো। তাই এইটা শুধু একদিকে বিক্রিয়া হয়েছে, একদিকে বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, একদিকে বিক্রিয়া হয়েছে, তাই এটা কি বলা হয়, একমুখী বিক্রিয়া। আচ্ছা উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে যদি বিক্রিয়কে পরিণত হয় তাহলে উভমুখী বিক্রিয়া হয়। এটাকে কি বলে, এটাকে বলা হয় বিক্রিয়ক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিক্রিয়ক, বিক্রিয়ক। আর এইটা কি, এই যে এটা হচ্ছে কি উৎপাদ। ঠিক আছে, উৎপাদ। তো এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়েছে। তো এইটার মাঝখানে কি থাকবে, এরকম চিহ্ন থাকবে, একটা তীর চিহ্ন থাকবে না, দুই দিকে দুইটা তীর চিহ্ন থাকবে। ঠিক আছে, এভাবে প্রকাশ করা। এই প্রকৃতিতে প্রায় সকল বিক্রিয়া হচ্ছে কি উভমুখী। ঠিক আছে, এই প্রকৃতিতে প্রায় সকল বিক্রিয়াটাই হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, উভমুখী বিক্রিয়া যে কোনো একটা দিক থেকে শুরু করা যায়। ঠিক আছে, উভয় দিক থেকেই শুরু করা যায়। উভমুখী বিক্রিয়া যে কোনো দিক থেকেই শুরু করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে এই উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। ঠিক আছে, এটা কি আসে, সাম্য অবস্থায় চলে আসে। এই উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, সাম্য অবস্থায় আসার প্রবণতা আছে। এরপরে যদি আমরা দেখি উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়া করার উপায়। তো উভমুখী বিক্রিয়া থেকে একমুখী করার উপায় কি, বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ করা হয়। মানে যে সকল উভমুখী বিক্রিয়া বদ্ধ পাত্রে করা যায়, যেমন ধরো যে কার্বন প্লাস অক্সিজেন উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এইটা যদি হচ্ছে বদ্ধ পাত্রে, এইটা হচ্ছে বদ্ধ পাত্রে হয়, যদি এটাকে যদি খোলা পাত্রে করা হয় তাহলে শুধু এইটা উৎপন্ন হবে, তখন আর উভমুখী বিক্রিয়া উৎপন্ন হবে না। অর্থাৎ শুধু আমরা উৎপাদটা পাবো, বিক্রিয়ক আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে না। তারপর বলছি কি বিক্রিয়জাত অধক্ষেপ আলাদা করা। মানে কোনো একটা বিক্রিয়া হলো, এই বিক্রিয়ার মধ্যে অধক্ষেপ করলো, এই অধক্ষেপটা যদি আলাদা করে দিই তাহলে হচ্ছে কি একমুখী হয়ে যাবে। রাসায়নিক ভাবে যদি বিক্রিয়া স্থল থেকে আমি উৎপাদকে আলাদা করে ফেলি তাহলে কি হবে, উভমুখী বিক্রিয়াটা একমুখীতে রূপান্তরিত হবে। আচ্ছা এরপরে দেখি বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার কি এবং হার ধ্রুবক কি, এই জিনিসটা দেখি। প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলে। তো বিক্রিয়ার হার কাকে বলে, প্রতি একক সময় মানে 1 মিনিট সময় বা হচ্ছে 1 সেকেন্ড সময় বা 1 ঘন্টা সময়। ঠিক আছে, তো একক সময় বলতে মূলত হচ্ছে সেকেন্ড দিয়ে হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা হয়। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, অর্থাৎ ঘনমাত্রা তো হ্রাস পাবে,
বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। যখন ধরো এই যে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করতেছে, তখন এই জায়গায় যদি এ মোল থাকে, তো যখন এটা উৎপন্ন হবে তখন এইটা তো 0 হয়ে যায়, এই জায়গায় এ মোল উৎপন্ন হবে। ঠিক আছে, মানে প্রথমে বিক্রিয়ার শুরুতে এটা থাকে, তারপর শেষে গিয়ে কি হয়, এগুলো শূন্য হয়ে যায়, এখানে উৎপাদ হয়। কারণ বিক্রিয়ার বিক্রিয়ক যদি শেষ না হয়ে যায় তাহলে উৎপাদ উৎপন্ন হয় কিভাবে, বা হচ্ছে বিক্রিয়ক যদি না কমে যায় উৎপাদ কোথা থেকে তৈরি হবে। তাই কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে একক সময় সেটাকে বলা হয় বিক্রিয়ার হার। আচ্ছা, বিক্রিয়ার হারের একক কি, মোল বা লিটার পার সেকেন্ড, অথবা হচ্ছে মোল পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড, এই এম দ্বারা বোঝায় মোলার। তো যদি হচ্ছে মোলার যদি বলে 1 মোলার, মোলার মানে কি, মোলার মানে হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে, তো এইটাকেই এম দ্বারা আমরা প্রকাশ করতে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে মোলার পার সেকেন্ড এটাও লেখা যায়। ভর ক্রিয়ার সূত্র কি, এটা পরীক্ষা আসে। এক নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে, এই কথাটা মনে রাখতে হবে, একটি নির্দিষ্ট এক নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণে যত মোল সংখ্যক ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক হয়। কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড টেম্পারেচার থাকবে যে কোনো মুহূর্তে, তো নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হারটা কি, ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ, ঠিক আছে, সমতাকৃত সমীকরণে যত মোল সংখ্যক, মানে যত মোল থাকবে সেটাকে কি করতে হবে, ঘাতে কনভার্ট করতে হবে। আর এটাই হবে কি, ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হচ্ছে কি ভর ক্রিয়ার সূত্র। সক্রিয় ভর কি, এটা দেখি। সক্রিয় ভর কি, দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা, দ্রবণের ক্ষেত্রে কি মোলার ঘনমাত্রা, আর গ্যাসীয় ক্ষেত্রে, গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে আংশিক চাপ, এই দুইটা মনে রাখতে হবে। দ্রবণের ক্ষেত্রে কি মোলার ঘনমাত্রা, গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে আংশিক চাপ। আচ্ছা, ব্যতিক্রম কি, 2N2O5 এই বিক্রিয়া হিসেবে নিলে এর মোল সংখ্যা পাওয়া যায় না, পরীক্ষালব্ধ মান, এটা হচ্ছে বিক্রিয়ার হার N2O5, ঠিক আছে, এটার মোল সংখ্যা পাওয়া যায় না, ঠিক আছে, পাওয়ার হয় না, ঠিক আছে, পাওয়ার হয় না। কেন পাওয়ার হয় না সেটা আমরা একটু পরেই দেখব, যখন বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো পরীক্ষালব্ধ মানে হচ্ছে আর একটা হচ্ছে ব্যতিক্রম আছে, যে 2N2O 2NO প্লাস হচ্ছে H2, মানে হাইড্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেন এবং পানি উৎপন্ন করছে। তো পরীক্ষালব্ধ মানের ক্ষেত্রে এই কে অর্থাৎ হার ধ্রুবক ইনটু হচ্ছে NO2 স্কয়ার, কারণ এই জায়গায় হচ্ছে দুইটা আছে, NO দুইটা আছে, সেই জন্য হচ্ছে এটা উপরে চলে গেছে, আর হাইড্রোজেন হচ্ছে একটা আছে, এটা এখানে রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি সামনে। একক মোলার ঘনমাত্রা, একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহ বিক্রিয়ার হারকে সে পরিমাণ বিক্রিয়ার হার ধ্রুবক বলে। বলছি কি, একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহে বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে, বা এই বিক্রিয়ার হার ধ্রুবকের আরেক নাম হচ্ছে আপেক্ষিক বিক্রিয়ার হার। আরেক নাম কি, আপেক্ষিক বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য কি, নির্দিষ্ট তাপমাত্রায় একই বিক্রিয়ার হার ধ্রুবক সবসময় নির্দিষ্ট থাকে, ঠিক আছে। তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হার পরিবর্তন হয়, ঠিক আছে। তারপরে বিক্রিয়ার হার ধ্রুবক বেশি হলে বিক্রিয়ার হার বেশি হয়, বিক্রিয়ার হার ধ্রুবক বেশি হলে বিক্রিয়ার হার বেশি হয়। বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না, মোস্ট ইম্পর্টেন্ট কথা, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না। বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, কত ক্রমের বিক্রিয়া। তো 1850 সালে বিজ্ঞানী অ্যাল উইলথমি বিক্রিয়ার হার প্রধানত বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে এটা প্রমাণ করে। বিক্রিয়ার হার ধ্রুবক না, কিন্তু বিক্রিয়ার হার প্রধানত বিক্রিয়কের উপর নির্ভর করে। তো বিক্রিয়ার গতিবেগ এখানে দেওয়া আছে কি, এটা হচ্ছে উৎপাদের, ঠিক আছে, উৎপাদের ঘনমাত্রা যতটুকু হ্রাস পাইছে ডিভাইডেড বাই টাইম। আর এটা হচ্ছে বিক্রিয়া, মানে এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ, ঠিক আছে, এটা দ্বারা বোঝা যায় বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। আচ্ছা, বিক্রিয়ার ক্রম, পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে একটি বিক্রিয়া যদি হচ্ছে এ মোল বিক্রিয়া করে এ, আর বি ছোট হাতের বি মোল বিক্রিয়া করছে বি, উৎপাদে পরিণত হয়, তাহলে বিক্রিয়ার হার হচ্ছে কি, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। এই জিনিসটা কি, এটা আমি বোঝাচ্ছি একটু পরে।
এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে বিক্রিয়ার ক্রম, ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষা লব্ধ, ঠিক আছে, পরীক্ষা লব্ধ। এখানে যে এই মূল সংখ্যাগুলো আছে এগুলা কিন্তু ঘাতে পরিণত হয় না, এগুলা পরীক্ষা লব্ধ মান, ঠিক আছে। আচ্ছা দেখি, শূন্য ক্রম বিক্রিয়া, তিন ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া, আরেকটা হচ্ছে প্রথম ক্রম, আরেকটা হচ্ছে দ্বিতীয় ক্রম। তো শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে n এর মান 0, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে n এর মান 1, আর দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে n = 2, অর্থাৎ x প্লাস ওয়াই হচ্ছে x প্লাস ওয়াই হচ্ছে 0 এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে কি x প্লাস ওয়াই 1, আর এটার ক্ষেত্রে x প্লাস ওয়াই হচ্ছে 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু কথা খুবই ইম্পর্টেন্ট, যে শূন্যক্রম বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, তাহলে শূন্যক্রম বিক্রিয়া কোনটা? এইটা, ঠিক আছে। হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করছে, এটা কি শূন্যক্রম বিক্রিয়া। তো এই বিক্রিয়ার যে হারের একক সেটা কি মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। প্রথম ক্রম বিক্রিয়া কোনটা? এইটা, ঠিক আছে। প্রথম ক্রম বিক্রিয়া কি? N2O5 থেকে 4NO2 আর O2 উৎপন্ন হচ্ছে, এটা কি প্রথম ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়া হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে। একটু কোনো একটা সমস্যা হচ্ছে, আচ্ছা আমরা দেখি এখন, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কোনটা? সেটা হচ্ছে N2O5, আর হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি? হাইড্রোজেন আয়োডাইড। তো এইটা বিক্রিয়ার হারের একক দেওয়া থাকবে, এটা হচ্ছে পার সেকেন্ড, আর এটা হচ্ছে পার মোলার পার সেকেন্ড, পার মোলার পার সেকেন্ড। তাহলে এইটাকে আবার এরকম লেখা যেতে পারে মোল পার লিটার পার লিটার পার সেকেন্ড, এইভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে, দুইটাই কারেক্ট। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, এইটা হচ্ছে বহুপদীতে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। অর্ধায়ু বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ কি? Ki = 1/T ln A/A-x। এ হচ্ছে কি প্রাথমিক উৎপাদ, আর এটা হচ্ছে কি শেষ উৎপাদ, ঠিক আছে। তা হচ্ছে অর্ধায়ু T½ = কি 0.693 ডিভাইডেড বাই K1। এই T½ মানে কি? T½ হচ্ছে অর্ধায়ু, T½ কি অর্ধায়ু, আর K1 এটা কি বিক্রিয়ার হার, ঠিক আছে, বিক্রিয়ার হারের একক, ঠিক আছে। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু একটি মাত্র বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক হয়। তো এইটার ক্ষেত্রে মানে সমীকরণটা তখন দাঁড়ায় হচ্ছে K2 = 1/T A ইনটু হচ্ছে A/, হচ্ছে 1 - x, ঠিক আছে, লন। এইটা হচ্ছে তখন সমীকরণটা দাঁড়ায়, ঠিক আছে। আশা করি হচ্ছে আমরা এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এই এখানে লন হবে না, সরি, এখানে লন হবে না, আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে লন হবে না। এই যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? K2 সমান সমান আর এইটার ক্ষেত্রে হবে K2 সমান সমান হচ্ছে 1/T½ A/A-x, ঠিক আছে। এইটা বলছে কি অর্ধায়ু একটি মাত্র বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে এই যে প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক এই যে হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হবে x, কতটুকু উৎপন্ন হচ্ছে x/a × A-x। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু তাহলে অঙ্ক দেখি। তো প্রথম একটা অঙ্ক দেওয়া আছে, সেটা বলছে কি ইথাইল অ্যাসিটেট এর অম্লীয় আদ্র বিশ্লেষণে 40 মিনিট সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে কনভার্ট হলো। তাহলে বিক্রিয়ার হার কত? তাহলে বলছে কি বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা এই জায়গায় হচ্ছে ডেল, ঠিক আছে, ডেল, ধরো ডেল ডিসি দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে এখানে মাইনাস হবে ডিভাইডেড বাই টি, ডেল টি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি ডি দিয়েই রিপ্রেজেন্ট করি, এটা আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে দেখি আমরা একটা বিষয়, তো এখানে হচ্ছে কি বলছে 40 মিনিট, ঠিক আছে। তো আমরা মিনিট দিয়ে ক্যালকুলেশন করি, নিচে 40 দিলাম, তো সামনে একটা মাইনাস চিহ্ন আছে যেহেতু হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে।
যদি উৎপাদ হতো তাহলে সামনে মাইনাস চিহ্ন বসতো না। তাহলে শেষ ঘনমাত্রা কত? শেষ ঘনমাত্রা হচ্ছে 0.5, ঠিক আছে, মোল পার লিটার, মাইনাস কত? 1, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা পাচ্ছি কত? এই জায়গায় চলে আসে কত? -0.5, আর সামনে আসে কত? মাইনাস। তাহলে শুধু থাকবে কি 0.5 ডিভাইডেড বাই কত? 40। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে সেটা দেখি। 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 40, তাহলে আসলে কত? তাহলে এই জায়গা থেকে রেজাল্টটা আসে হচ্ছে 0.0125, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মোল পার লিটার পার মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে পার মিনিট অ্যান্সার। যদি আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করতাম তাহলে মিনিটকে কি দিয়ে? 60 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ভাগ আরো 60 দিতাম, তাহলে হচ্ছে মিনিট থেকে সেকেন্ডে চলে আসতো। তখন তাহলে আমাদের রেজাল্ট আসতো কত? তখন আমাদের রেজাল্ট আসতো 2.083 ইন্টু হচ্ছে ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার পার হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে তখন অ্যান্সার আসতো। আশা করি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। তাহলে পরবর্তী ম্যাথে আমরা যাই। পরবর্তী একটা ম্যাথ দেওয়া আছে, বলছে কোন প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিয়োজিত হয়, কতক্ষণ পর এর 1/8 অবশিষ্ট থাকবে? আচ্ছা, তাহলে বলছি কি কোন প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে বিক্রিয়া হয়, তাহলে টি অফ হাফ সমান সমান কত? টি অফ হাফ সমান সমান হচ্ছে 400, ঠিক আছে। আচ্ছা, তো বলছে কি যে কতক্ষণ, তাহলে এই অর্ধেক সময়ে যে বিক্রিয়া সেইটার ক্ষেত্রে আমরা জানি, সূত্রটা জানি কি? টি অফ হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এটা হচ্ছে কি 0.693 ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে কে, ঠিক আছে। এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। তো এখান থেকে আমরা কে এর মানটা বের করব, ঠিক আছে। কে এর মান তো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার জন্য ফিক্সড। কে এর মান মানে কি? কে হচ্ছে কি বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। আচ্ছা, বিক্রিয়ার হার তো নির্দিষ্ট, ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক কি? নির্দিষ্ট। তো কে ইজ ইকুয়াল টু কত হবে? 0.693 ডিভাইডেড বাই 400। তো যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে কত? 0.693 ডিভাইডেড বাই 400। তো চলে আসতেছে কত? বিক্রিয়ার হারটা চলে আসছে কত? 1.7325 ইন্টু 10⁻3, এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে? এটার এককটা কি হবে? এটার এককটা হবে কি, এই জায়গায় যেহেতু সেকেন্ড আছে তো এটা হবে কি পার সেকেন্ড, ঠিক আছে। এটা চলে আসবে। এখন বলছে কতক্ষণ পর এর 1/8 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা দেখি এটা কতক্ষণ পর এর 1/8 অবশিষ্ট থাকবে। তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, একটু আগে সূত্রটা দেখছি। এই যে এখানে একটা সূত্র দেখলাম আমরা। এই যে এখানে দেখলাম কি, কে 1 সমান সমান হচ্ছে কি 1/t লন a বাই হচ্ছে a মাইনাস x, এটা দেখছি, ঠিক আছে। তো এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথ করব তাহলে। চলো, আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আমরা এই ম্যাথটা করতেছিলাম। তো এই জায়গায় আমরা কে পেয়ে গেছি, তো কে এর মান হচ্ছে এত। আমরা লিখি 1, আমরা সূত্রটা লিখি, একটু ইরেজ করে নেই। এই জায়গায় জায়গা খুব কম, তো এটা একটু ইরেজ করে নিচ্ছি। তাহলে আমরা সূত্রটা লিখি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t, বলছে যে কতক্ষণ পর, ঠিক আছে, তাহলে সময় চাইছে। 1/t ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা দেখলাম লন হচ্ছে a বাই হচ্ছে a বাই x, a মাইনাস x। তো এই জায়গা থেকে আমরা টি বের করতে পারবো। টি চাইছে 1 বাই কত হবে? 1.7325। আচ্ছা, লন বলছে কি যে 1/8 হবে। তো 1/8 মানেটা কি সেটা যদি আমরা দেখি, 1/8 হচ্ছে কি a/8, ঠিক আছে। যদি প্রথমে a থাকে তাহলে a/8 হবে। তাহলে কি হবে? a ভাগ হচ্ছে a বাই হচ্ছে 8, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি
এর একটু মুছে নেই। a/8 এটাকে আমরা একটু শর্টকাটে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম ভাবে এখানে লিখতে পারি 8 এ ভাগ হচ্ছে a, ঠিক আছে? a, তো a কাটা যায়, তো থাকে শুধু হচ্ছে ln 8, ঠিক আছে? তো t সমান সমান আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত চলে আসবে, ইনটু হচ্ছে ln কত, ln 8, শুধু হচ্ছে ln 8। তো অ্যান্সার কত আসে? অ্যান্সার চলে আসে হচ্ছে 1200 সেকেন্ড, 1200.25 সেকেন্ড এটা চলে আসে। এটা যদি আমি ক্যালকুলেশনে করি তাহলে হচ্ছে 1200.25 সেকেন্ড অ্যান্সার চলে আসে। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এই ম্যাথটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক পরিমাণ পদার্থ 400 সেকেন্ডে হয়। তো 400 সেকেন্ড মানে কি? মানে এর অর্ধায় হচ্ছে কত? 400, ঠিক আছে? বিয়োজিত হয়। এরপর বলছে 1/8 অবশিষ্ট থাকবে কতক্ষণ সময়? তাহলে এখান থেকে আমরা কি বের করব? এই যে অর্ধায়ু দেয়া আছে, এখান থেকে আমরা প্রথমে এট ফার্স্ট কে টা বের করব। তো কে টা বের করার পরে কি করব? এই কে এর মানটা হচ্ছে ওই সমীকরণে বসাই দিব, যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t ln a বাই হচ্ছে a মাইনাস x, এই সমীকরণে বসাই দিব। তো এখান থেকে আমরা কি এর মান পেয়ে যাব, t এর মান পেয়ে যাব। তো অঙ্কের প্রসেসটা একটু আমি শর্টকাটে লিখে দিলাম। এরপরে আরেকটা কোশ্চেন, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়াটির 99.1% শেষ হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধেক শেষ হতে সময়ের 10 গুণ। তো এই অঙ্কটা হচ্ছে বুয়েটে আসছিল। তো এই অঙ্কটা একটু আমরা দেখি। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো বলছে 99%, তাহলে প্রথমে বিক্রিয়াটি ছিল হচ্ছে 100, ঠিক আছে? বিক্রিয়া যে ইয়াটা ছিল সেটা হচ্ছে 100 মোল পার লিটার, অর্থাৎ 100 মোলার ছিল। তো এর পরে হচ্ছে এই জায়গাতে হচ্ছে 99% বিয়োজিত হবে। তাহলে এটাকে হচ্ছে 99% মানে বিয়োজিত হলে তাহলে 99 মোল পার লিটার বিয়োজিত হইছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যদি হচ্ছে অর্ধায়ু হিসাব করে, ঠিক আছে, বের করতে হবে, তাহলে তারপর হচ্ছে তুলনা করতে হবে। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এটা তুলনা করতে হবে। তো আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখি, প্রথম ক্ষেত্রে হচ্ছে k1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t ln a বাই হচ্ছে a মাইনাস x, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t ln, আমরা ডিরেক্ট লিখতে পারি হচ্ছে 99%, 9 পয়েন্ট লিখছে তো তাই এই জায়গায় 0.9 হবে, সরি। তো 100 ডিভাইডেড বাই কত হবে? 0.01, ঠিক আছে? 0.1 হবে, যে শুধু 9 আছে, এটা বিয়োগ করলে কত হবে? 0.1 হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি যে যদি এটা একটু ক্যালকুলেশন করি, লন 100 ডিভাইডেড বাই হচ্ছে 0.1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যায় হচ্ছে 6907। তো আমরা এটা ইজিক্যাল টু লিখতে পারি কি 6.907 ডিভাইডেড বাই কত, টি, ঠিক আছে? তো এইটা আমরা পেলাম হচ্ছে k1 এর জন্য বা টি সময়ের জন্য। তাও হচ্ছে যে অর্ধেক, মানে অর্ধেক হতে কতটুকু লাগে সেটা যদি আমরা দেখি, অর্ধায়ু সমান সমান আমরা জানি কি 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6.06, সরি একটু ভুল হয়ে গেছে, আমরা জানি হচ্ছে একটু 0.693 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে কে, ডিভাইডেড বাই হচ্ছে কে, ঠিক আছে? তো k1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, k1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তো এই k1 আর এই k1 তো সেম, ঠিক আছে? এই দুইটার এখন আমরা যদি তুলনা করি, তো তুলনা করলে কি দেখা যাবে, এইটা হচ্ছে কি অর্ধেক সময় আর এইটা হচ্ছে ফুল সময়, ঠিক আছে? তো এই দুইটার যদি অনুপাত করি তাহলে কি দেখা যায়, 0.693 ডিভাইডেড বাই টি অফ হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 6.907 ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে যদি টি বাই টি হাফ করি আমরা, টি বাই হচ্ছে টি হাফ, এটার রেজাল্ট কত আসবে? এটার রেজাল্ট আসবে হচ্ছে 6.907 ডিভাইডেড বাই হচ্ছে 0.693। তো এটা ডিভাইডেড করলে 10 আসে, ঠিক আছে? তো টি বাই টি হাফ এটা যদি করি তাহলে হচ্ছে আমরা 10 হয়। তাহলে আমাদের প্রশ্ন বলছে কি
যে 99% শেষ হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধেক শেষ হতে সময়ের 10 গুণ। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি হাফ ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, এই যে কথাটা বলছে এটা এখানে প্রমাণিত হয়ে গেল। তো এইটা আসছিল হচ্ছে বুয়েট, এই কোশ্চেনটা আসছিল বুয়েট হচ্ছে 14-15। তাহলে এই অঙ্কটা আমরা কি করলাম, এই অঙ্কটা হচ্ছে প্রথমে হচ্ছে 99.99% কতটুকু হার ধ্রুবক, তো সেম, তো কতটুকু টাইম লাগে ওইটা বের করলাম। আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে এই টি হাফ সময়ের জন্য কতটুকু বের করলাম, মানে K1। তো এই দুইটা হচ্ছে তারপর কম্পেয়ার করে তো আমরা এই জায়গা থেকে দেখাই দিলাম হচ্ছে কত, আর টি ইজ ইকুয়াল টু টি হাফ ইন্টু হচ্ছে 10। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা অঙ্ক, সেইটাই লাস্ট অঙ্ক। গ্যাসীয় অবস্থায় সাইক্লোপ্রোপেন থেকে সাইক্লোপ্রোপিন তৈরির প্রথম ক্রম বিক্রিয়া। তো প্রথম ক্রম বিক্রিয়া অনেক সময় যদি না দেওয়া থাকে তাহলে আমাদেরকে এভাবে দেওয়া থাকতে পারে, মোল পার লিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি পার সেকেন্ড, আর এটা হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো এই যে দেখো আমরা এই যে ধ্রুবকটা দেখেই বুঝতে পারি কি এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এই দেখো এখানে যে ধ্রুবকটা দেওয়া আছে এটা দেখেও আমরা বুঝতে পারবো কি এটা প্রথম ক্রম বিক্রিয়া। বা হচ্ছে পার মোল পার সেকেন্ড যদি দেওয়া থাকতো তাহলে এটা হচ্ছে কি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। অনেক সময় এই প্রথম ক্রম বিক্রিয়া এই কথাটা না লিখে দিয়ে এভাবে লিখে দিব যে 500 সেকেন্ডে A1 এর মান, ঠিক আছে, তখন আমাকে বুঝে নিতে হবে এটা কি প্রথম ক্রম বিক্রিয়া। সাইক্লোপ্রোপেন থেকে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা এত মোল হলে, বসে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা এত হলে এত মিনিট পর এর ঘনমাত্রা কত হবে, এটা বলছে, এটা কোশ্চেন করছে। তো ক নাম্বারটা যদি আমরা সলিউশন করি তো হচ্ছে ঘন টাইমটা হচ্ছে এত মোল হলে, মানে হচ্ছে প্রাথমিকটা এত, তাহলে এ সমান আমরা 0.25 লিখলাম। ঠিক আছে, অবশ্যই 8.8 মিনিটে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, তো এটা টাইম দেওয়া আছে, তো অবশ্যই ঘনমাত্রা কত হবে, তো K1 এর মান দেওয়া আছে। তো আমরা লিখতে পারি হচ্ছে K1 আর টি তো সমান। ঠিক আছে, আমরা যদি K1 মানে সরি 1/T, এই জায়গায় হচ্ছে লন এ বাই হচ্ছে a মাইনাস এক্স। ঠিক আছে, আমাকে চাইছে কি ঘনমাত্রা কত হবে, তাই a মাইনাস এক্স করলেই তো আমি ঘনমাত্রাটা পেয়ে যাব। আমাকে a মাইনাস এক্স এর মানটা বের করতে বলছে। তো এটা যদি আমরা বের করতে চাই তো এই টি আর K1 গুণ করে দিই, তাহলে শুধু টি ইন্টু হচ্ছে K1 যদি গুণ করে দিই, K1 ইজিক্যাল টু থাকে কি লন a বাই হচ্ছে a মাইনাস এক্স। ঠিক আছে, তো এটা যদি আমরা করি তাহলে টি ইন্টু হচ্ছে K1, তো টি এর মান কত, টি হচ্ছে কত এখানে দেওয়া আছে 8.8 মিনিট, তাহলে 8.8 ইন্টু হচ্ছে কত K1, যেহেতু সেকেন্ডে দেওয়া আছে তাই এই জায়গায় 60 গুণ করতে হবে। তারপর হচ্ছে 6.7 ইন্টু হচ্ছে 10^4, এটা হচ্ছে কি আমার T1 এবং K1 এর গুণফল। তো এটা যদি আমরা দেখি কত হয়, 8.8 ইন্টু হচ্ছে 16, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে 6.7 ইন্টু হচ্ছে 10 ইনভার্স হচ্ছে কত 4, এটাই তো, তাই না? তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই জায়গায় হবে কত 0.3537 এইটা সমান সমান কি এইটা। ঠিক আছে, তো লন 0.25 0.25 মাইনাস হচ্ছে এক্স, এইটা হচ্ছে কথা। তো দেখো, তো এইটা হচ্ছে যদি আমরা দেখি তো এইটাকে কিভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, তো এইটাকে যদি আমরা উভয় পক্ষে ই গুণ করে দেই, আমরা যদি লিখি e⁵ 3537 আর e⁴ লন কাটাকাটি যায়, তো তখন থাকবে হচ্ছে 0.25 ভাই হচ্ছে 0.25 মাইনাস হচ্ছে এক্স। তো এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে e⁴ সরি, যদি হচ্ছে আমরা e⁴ করি, তো ই এর মান হচ্ছে কত 2.71, তো এইটার যদি টু দি পাওয়ার কত করি 0.3537 করি তাহলে আমার রেজাল্ট আসে 1.42। ঠিক আছে, 1.42 ইন্টু হচ্ছে এইটা থাকে ইকুয়াল টু হচ্ছে এইটা থাকে।
তো এখান থেকে আমার মানটা বের করতে হবে কি মূলত, এখান থেকে আমাদের যেই মানটা বের করতে হবে সেটা হচ্ছে a মাইনাস এক্স। তো a মাইনাস এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এটা কি করতে হবে, এইটা মানে a মাইনাস, আমি একটু মুছে নিই, অনেক ইয়ে হয়ে গেছে, একটু ইরেজার দিয়ে মুছে নিই, একটু মুছে নেই। এখানে একটু লিখে দিই। তো এখান থেকে যদি আমরা করি তো হচ্ছে 1.42 ইজ ইকাল টু হচ্ছে কত, 0.25, আর এই জায়গা হচ্ছে 0.25 মাইনাস হচ্ছে এক্স। আমাকে এই টোটালটার মান বের করতে হবে। তো 0.25 মাইনাস এক্স ইজ ইকাল টু কত, 0.25 ডিভাইডেড বাই 1.42, ঠিক আছে। তো এইটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা কত আসে দেখি। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা আসবে কত, 0.175, 0.175, ঠিক আছে। এটা কি মোলার। এইটা হচ্ছে আমাদের এই ক এর অ্যান্সার, ঠিক আছে। খ এর অ্যান্সার কি বলছে, সাইক্লোপ্রোপেনের ঘনমাত্রা 0.25 থেকে পরে 0.15 এ কনভার্ট হলো, কত সময় লাগবে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, ইয়াটা একটু মুছে দিই টোটালি। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব দেখি, বলছে এত থেকে এত হলো, তাহলে এইটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে কি a মাইনাস এক্স এর মান, তাহলে কত সময় লাগবে, তো t এর মানটা বের করতে বলছে। তাহলে t ইজ ইকাল টু 1/k ln 0.25 ডিভাইডেড বাই 0.15। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 হচ্ছে 6.7 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4 ln 0.25 ভাগ হচ্ছে 0.15। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 762.4 সেকেন্ড মেবি। একটু আমরা দেখি, ln 0.25 ভাগ হচ্ছে 0.15 ইন্টু হচ্ছে কত, 671 ইন্টু 10 ইনভার্স 4 ফুল ইনভার্স, তাহলে আমাদের চলে আসে এইটাই। তো এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কত সময় লাগবে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি হচ্ছে আমি যতটুকু পারলাম অতটুকু হচ্ছে সবারই কাজে লাগবে এবং ভালো কিছু হচ্ছে এখান থেকে শিখতে পারছো। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ